হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি যখন এই কিউএন এর পোস্টটা দিচ্ছিলাম যে আপনাদের প্রশ্নগুলো করুন ফ্রিল্যান্সিং রিলেটেড, আমি উত্তর দিব, তখন আমি চিন্তা করছিলাম যে পোস্টে মনে হয় একটাও কমেন্ট আসবে না, আমার চুপি চুপি এটা ডিলিট করে দিতে হবে। কিন্তু সেখানে অনেক অনেক পরিমাণে কমেন্ট এসেছে। আমি খুবই খুশি যে আমি এত কম সময় আপনাদের আস্থার জায়গাটা নিতে পেরেছি। আমি আসলে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা কৃতজ্ঞ আপনাদের কাছে। তো আমি কিন্তু সবগুলো প্রশ্নের উত্তরই আজকে দিব, কারোটাই ফিল্টার করে বাদ দিব না। আমি যেটা করেছি সেটা হচ্ছে আপনাদের সবগুলো প্রশ্ন কিন্তু আমি লিখেছি, প্রমাণসহ দেখাচ্ছি। সবগুলো প্রশ্ন আমি লিখেছি। এদিকে লেখার পরে আমি একটা থিম বের করেছি যে অনেকেরই একই ধরনের সমস্যা আছে, যে এনআইডি রিলেটেড সমস্যা, অনেকের হচ্ছে কীভাবে উইথড্র করবেন এটা নিয়ে সমস্যা, অনেকে কোন সেক্টরে কাজ করবেন সেটা নিয়ে সমস্যা। তো আমি যেটা করেছি যে একই থিমের যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর আমি একই সাথে দিব, এবং ভিডিওর নিচের যে জায়গাটা থাকে টাইম ল্যাপস, এখানে আমি লিখে দিব যে কোন সেকশনে আমি কি নিয়ে কথা বলেছি। তো আপনাদের পুরো ভিডিও দেখতে হবে না যদি প্রয়োজন না হয়। আপনাদের শুধু যেই অংশ প্রয়োজন বা আপনার করা প্রশ্নটা যেই রিলেটেড ছিল আপনারা টেনে ওখানে নিয়ে গেলে দেখলেই শর্টকাটে দেখতে পারবেন। তো আর দেরি না করে শুরু করছি। আচ্ছা, প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে মোবাইল দিয়ে ফাইবারে কাজ করা যাবে কিনা, বা মোবাইলে করা অনেক কঠিন, বা অ্যাপটা আমি কিভাবে চালাবো, তারপরে হচ্ছে মোবাইল দিয়ে আমি কিভাবে অর্ডার পাবো, আমি কিভাবে মোবাইল দিয়ে অ্যাকাউন্ট খুলবো, সব মোবাইল রিলেটেড। তো মোবাইল দিয়ে কথাটা বলি, আমি যে আমার প্রথম ভিডিওটা দিলাম ফ্রিল্যান্সিং সিরিজের কিভাবে করে ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন এবং গিগ তৈরি করবেন, আপনারা যারা এখনও দেখেননি লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটা কিন্তু খুবই জনপ্রিয়তা পেয়েছে এবং সবাই যারা এটা ফলো করেছে তারা কিন্তু খুব সহজে অ্যাকাউন্ট খুলতে পেরেছে। তো ভিডিওটা দেখে আসবেন। ওই ভিডিওটা শুরুতেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম যে মোবাইলে একটা ছোট্ট সেটিং করে নিলে আপনি ল্যাপটপের মতো করে মোবাইলে সেম ইন্টারফেস পাবেন এবং কাজ করতে পারবেন। এবার বলি যে মোবাইলে অ্যাকাউন্ট খোলার পরে মোবাইল দিয়ে আসলে কাজ করা যায় কি না। আমি কিন্তু আমার যাবতীয় কাজ সব মোবাইল দিয়ে করি, কেননা মোবাইলে ফাইবারের যে অ্যাপটা আছে, যেটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, বা আইফোন হলে অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, সেটা খুবই কনভিনিয়েন্ট একটা অ্যাপ। যে একদম মোবাইল চালাতে নাও পারে সেও অ্যাপটাতে ঢুকলেই বুঝতে পারবে যে কি করতে হবে। তো আমি যে কাজগুলো করি, যেমন ভয়েস ওভার, সেটা আমি মোবাইলেই রেকর্ড করি, আমার এই মাইকটা দিয়ে আমি রেকর্ড করি, তারপরে কিছু এডিটিং করি। আর হাতের লেখা লিখে স্ক্যান করে পাঠাতে হয়, স্ক্যানটাও কিন্তু আমি আমার মোবাইলের ক্যামেরা দিয়ে করি, যেই ক্যামেরা দিয়ে আমি এখন ভিডিওটা করছি। তো এই ধরনের যে কাজগুলো আছে এগুলো কিন্তু সব মোবাইলেই করা যায়। তবে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনিং পারেন, বা ধরলাম ডিজিটাল মার্কেটিং পারেন, ডিজিটাল মার্কেটিংটা আসলে ফোন দিয়ে করা যায় কিনা আমার ভালো জানা নেই, কিন্তু গ্রাফিক্স ডিজাইনিং করতে হলে আপনাকে অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর লাগবে, বা হচ্ছে ফটোশপ লাগবে, সেগুলো কিন্তু আপনার ল্যাপটপ বা পিসি ব্যবহার করে করতে হবে। এবং যদি আপনি গ্রাফিক্স ডিজাইনে ইতিমধ্যে পারদর্শী হয়ে থাকেন তাহলে আমি ধরে নিব যে আপনার একটা ল্যাপটপ বা পিসি আছে, তো সেক্ষেত্রে তো আর কোনো সমস্যা নেই। তো আমি যে বিগিনার লেভেলের কাজগুলোর কথা মূলত বলেছি সেগুলোর সবই আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, আপনার এর জন্য কোনো ইনভেস্টমেন্ট দরকার নেই। আমি আমার প্রথম ভিডিওটা শুরুই করেছিলাম এটা দিয়ে, যে নো স্কিল নো ইনভেস্টমেন্ট, আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। এবং আমি যেটা বলি সেটার মধ্যে কোনো ফাঁক ফোকর থাকে না, একদম যেটা বলি সেটাই মিন করি। তো আপনাকে এই আমার যেগুলো শেখানো ফ্রিল্যান্সিং যে সেক্টরগুলোর সাথে আমি আপনাদেরকে পরিচিত করিয়েছি সেগুলোর জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না, কোনো রকম ল্যাপটপ লাগবে না, মোবাইল দিয়ে আপনারা করতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটার কথা বলবো এটা কোনো ক্যাটাগরিতে পড়ে না, কিন্তু প্রশ্নটা আমার খুবই ভালো লেগেছে। সেটা হচ্ছে, আমি একদম পড়ে শোনাচ্ছি। বলেছে, অনেককে দেখলাম রেগুলার ফাইবারে কাজ পায় না, রেগুলার কাজ পেতে অনেক অ্যাডভান্স স্কিল প্রয়োজন। এখন আমার প্রশ্ন হলো, আপনি যেগুলো শেখাচ্ছেন বা শেখাবেন সেগুলোতে কি রেগুলার কাজ পাওয়া যাবে? এই প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে, কারণ এখানে আমিও আসলে কিছু ক্ল্যারিফাই করতে চাই। আমার ফ্রিল্যান্সিং নিয়ে কথাবার্তা বলার যে শুরুর ভিডিওটা, আমি লিঙ্কটা সেট করে দিচ্ছি, সেটার নাম ছিল হচ্ছে ইজিয়েস্ট ওয়ে টু আর্ন অ্যাজ এ স্টুডেন্ট, অর্থাৎ আপনার ছাত্র জীবনে আপনি পড়ালেখার পাশাপাশি কিভাবে কিছু টাকা ইনকাম করতে পারেন সেটা নিয়ে আমার ছিল ভিডিওটা। এটা কিন্তু আপনার পুরো জীবন যাপনের জন্য
বা হচ্ছে যে আপনি সংসার চালাবেন সেই ধরনের কাজের জন্য কিন্তু আমার ওই সেক্টরগুলো নয়, আবার পুরোপুরি যে নয় তাও নয়। যেমন ভয়েস ওভার, যেটা ভয়েস ওভার করে কিন্তু অনেকে অনেক 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 টাকা ইনকাম করছে, এবং আমিও ব্যক্তিগতভাবে আমি 3টা সেক্টরে কাজ করি, ভয়েস ওভার, হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশন। এই 3টার মধ্যে সবচেয়ে বেশি কাজ কিন্তু আমি পাই ভয়েস ওভারে। তো যদি আপনি ফ্রিল্যান্সিং আপনার জীবনের প্রধান ইনকামের উৎস বানাতে চান, বা হচ্ছে আপনি চান যে আপনার লাইফে স্টেবিলিটি আনবেন ফ্রিল্যান্সিং করে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটা ভালো স্কিলে প্রফেশনালভাবে কাজ করতে হবে। কারণ অলরেডি কিন্তু এই মার্কেট প্লেসগুলোতে অনেক অনেক মানুষ আছে এবং তাদের অনেক ভালো ভালো স্কিল। তো আমি যখন বিগিনার হিসেবে যাব, তখন কিন্তু আমার স্কিল ভালো না থাকলে আমাকে নেবে না বা আমাকে বারবার কাজ দিবে না। তো সেক্ষেত্রে অবশ্যই যদি আপনি ফুল টাইম একদম নিজেকে ইনভেস্ট করে দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই খুব ভালো একটা স্কিল শিখে, প্রফেশনালি শিখে, একটা সার্টিফিকেট নিয়ে তারপরে কাজ করতে হবে। কিন্তু আমি যেটা মেইনলি আপনাদেরকে বলেছিলাম, ছাত্র জীবনের জন্য, এর জন্য আপনাকে আলাদা করে কষ্ট করতে হবে না। আপনার যে স্কিল আছে, ছবি আঁকতে পারেন, কথা বলতে পারেন, বা রিডিং পড়তে পারেন, হাতে লিখতে পারেন, এগুলো তো আসলে স্কিলও না, এগুলো ন্যাচারালি আমরা জানি, এগুলো দিয়েও টাকা ইনকাম করতে পারবে। আচ্ছা, এবার কথা বলি ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। প্রথম যে টাইপের প্রশ্ন সেটা হচ্ছে যে একজন জানতে চেয়েছেন যে তিনি এখনো শুরু করেননি, তিনি কোন সেক্টরে শুরু করবেন, এরকম মনে হয় 2-3টা প্রশ্ন আছে। তো এটার উত্তরটা হচ্ছে, কেউ আপনাকে বলে দিতে পারবে না যে কোন সেক্টরে করলে ভালো হয়। আপনার যেখানে ইন্টারেস্ট বা আপনার যেখানে স্কিল, যেমন ধরুন যে আমি ফ্রিল্যান্সিং নিয়ে কিছুই জানি না, এখন আমি ইউটিউবে সার্চ করছি যে আমি শুরু করব, আমার কি করা উচিত। এখন সবাই বলছে যে এআই নিয়ে কাজ করলে অনেক কাজ পাওয়া যাবে, বা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনিং, যেটা কথার কথা বলছি, সেটা নিয়ে কাজ করলে অনেক কাজ পাওয়া যাবে। এখন আমার না কোনো আর্টের নলেজ আছে, না আমার কোনো ওরকম সায়েন্স টেকনোলজির নলেজ আছে, তাহলে আমি কেমন করে এআই নিয়ে শিখবো, আমি কেমন করে ইলাস্ট্রেশন শিখবো, আমি তো একটু পরে আগ্রহ হারিয়ে ফেলবো। কিন্তু ধরুন আমার অলরেডি যেটাতে ইন্টারেস্ট আছে, যেমন আমি আগে অডিও বই পড়ে শোনাতাম ইউটিউবে, আমার আরেকটা চ্যানেল ছিল, তো সেখান থেকে কিন্তু আমার একটা ভয়েসের প্র্যাকটিস আছে, যে ভয়েস ওভার কীভাবে করতে হয় এটা নিয়ে একটা ধারণা আছে। তারপরে আমার হাতের লেখা ভালো, তো সেটা নিয়ে আমার আগ্রহ জন্মালো, তাহলে এটাকে কিভাবে সেল করা যায়। আবার ধরুন কেউ খুব ভালো আর্ট পারে, তাহলে সে যদি ইলাস্ট্রেটর শিখে বা অ্যাডোবি ফটোশপে আর্ট করা শিখে, তাহলে কিন্তু সে অনেক ভালো করতে পারবে। এখন আপনি কি করবেন এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। কোন সেক্টরে কাজ বেশি সেই সেক্টরে শিখলে আমি কাজ পেয়ে যাব এমন কিন্তু না। বাংলাদেশে হাজার হাজার ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স আছে এবং লাখ লাখ মানুষ ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করছে, কাজ আসলে পাচ্ছে কতজন, সেটা হচ্ছে কথা। তো আমার মেইন পয়েন্ট আবার সেটাই, যে আমি কিন্তু বলেছি কোনো স্কিল গেইন না করে, কোনো ইনভেস্টমেন্ট না করে, কোনো আয়োজন না করে ফ্রিল্যান্সিংটা জাস্ট শুরু করতে। যখন আপনি শুরু করবেন, তারপরে যদি আপনার মনে হয় যে না আমি ভালো করছি বা আরও ভালো করতে পারবো, তখন একটা ভালো কোর্স কিনুন, ভালো করে শিখুন, বা ফ্রি কোর্সে শিখুন, যেটাই হোক আপনার স্কিলটা বাড়ান, কিন্তু প্রথমে এত আয়োজন করার প্রয়োজন নেই। এই একই রিলেটেড আরেকটা প্রশ্ন আছে, এটাও বেশ কয়েকজন করেছে। সেটা হচ্ছে যে আমি যে 3টা জিনিসে ফ্রিল্যান্সিং করি, ভয়েস ওভার, হাতের লেখা আর হচ্ছে ট্রান্সলেশন, এর বাইরে কি কি ফ্রিল্যান্সিং করা যায়। এই 3টা সেক্টর ছাড়াও অনেক সেক্টরে কাজ করা যায়। আপনারা ফাইবারে কাজের ক্যাটাগরিতে গেলে দেখবেন গ্রাফিক্স ডিজাইনিং করা যায়, ভিডিও এডিটিং করা যায়, তারপর হচ্ছে মিউজিক নিয়ে কাজ করা যায়, ড্রয়িং নিয়ে কাজ করা যায়, লোগো বানানো যায়, টি শার্ট বানানো যায়, বিভিন্ন ড্রেসের ডিজাইন করা যায়, মানুষের অ্যাসাইনমেন্ট করে দেওয়া যায়, এআই নিয়ে কাজ করা যায়, সফটওয়্যার বানানো যায়, অ্যানিমেশন বানানো যায়, ডেটা সায়েন্সের কাজ করা যায়, রিসার্চের কাজ করা যায়। এমন কোনো সেক্টর নেই যেটার কাজ করা যায় না। আপনি যত কিছু চিন্তা করতে পারবেন যে এই কাজটা মানুষ করিয়ে নিতে চায়, সেই সব কিছুই আপনারা
ফাইবারে পাবেন। এবং ফাইবার কিন্তু একটাই মার্কেট প্লেস না, আরও অনেক এরকম মার্কেট প্লেস আছে। আমি শুধুমাত্র এটাই করেছি বলে আমি এটাই এক্সপার্ট, তাই এটা নিয়ে কথা বলছি। একজন বলেছেন যে আমি শুধু হাতের লেখা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা, ভয়েস এবং ট্রান্সলেশন বাদ। আপনি একটা নিয়েও করতে পারেন, আপনি 50টা নিয়েও করতে পারেন, এটা আপনার উপরে, আপনার স্কিলের উপরে। আপনি যদি অনেক ধরনের কাজ পারেন, আপনি অনেকগুলো গিগ খুলে রাখুন। আপনি যদি একটা কাজ পারেন, আপনি একটাই গিগ খুলুন। কয়টা গিগ থাকলো, কয় ধরনের কাজ পারেন, এটার উপর কিছু ডিপেন্ড করে না। আপনার ক্লায়েন্ট যখন একটা স্কিল খুঁজবে, তার সামনে আপনার গিগটা যাবে, তখন সে শুধু ওটাই দেখবে, সে আপনার প্রোফাইলে ঢুকে দেখবে না যে আপনি আর কি পারেন, কারণ তার প্রয়োজনই শুধু ওটা। এরপরে একটা প্রশ্ন বেশ ফ্রিকোয়েন্টলি আছে, সেটা হচ্ছে অনেকের অ্যাকাউন্ট আছে, গিগও আছে, অর্ডার কিভাবে পাবে বা অর্ডার পাওয়ার পরে কি করবে। এখন এখানেই হচ্ছে সবচাইতে কি বলবো, এখানেই হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের সবচাইতে বাজে দিকটা, সেটা হচ্ছে যে অর্ডার পাওয়ার জন্য আপনার আসলে কিছু করার নেই। আপনি যখন একটা সুন্দর করে গিগ বানাবেন, আপনার প্রোফাইলে সব কিছু সুন্দর করে হাই কোয়ালিটিভাবে লেখা থাকবে, তখন কিন্তু আপনার গিগটা এমনিতেই ক্লায়েন্টের সামনে যাবে। ক্লায়েন্ট যখন সার্চ করবে যে ধরুন আমি আপনার ক্লায়েন্ট, আমি ফাইবারে সার্চ করছি যে আমি হচ্ছে একজনকে দিয়ে আমার অ্যাসাইনমেন্ট করাবো। এখন অ্যাসাইনমেন্টের যারা অ্যাসাইনমেন্ট করে সবার প্রোফাইলগুলো আমার সামনে আসবে। তার মধ্যে থেকে আমি দেখলাম গিগের ছবিতে আপনারটা সবচাইতে সুন্দর, আমি কিন্তু ওটাই ক্লিক করে আপনাকে তখন অর্ডার দিব। তো এই ছাড়া আর কিছু আমার করার নেই। আমি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে পারবো না, আমি কাউকে বলতে পারবো না আমাকে কাজ দিন, বা হচ্ছে যে কিছুই করার নেই। গিগ বুস্ট করা যায়, যেটা আমি আসলে এনকারেজ করি না, যেহেতু আমি বলেছি নো ইনভেস্টমেন্ট। তারপরেও যদি আপনি টাকা ইনভেস্ট করতে চান, আপনি গিগ বুস্ট করতে পারেন। গিগ বুস্ট করলে যেটা হবে, ক্লায়েন্ট যখন আপনার স্কিলটা সার্চ করবে, তখন আপনার যে গিগটা আছে ওটা ক্লায়েন্টের সবচাইতে উপরের দিকে বা সামনের দিকে থাকবে। তো এটা আপনি করতে পারেন। এছাড়া আসলে অর্ডার পাওয়ার জন্য আর কিছু করার নেই। এরপরে কিছু প্রশ্ন আছে হচ্ছে অর্ডার সাবমিট করা নিয়ে। অর্ডার সাবমিট করা নিয়ে আমি ভেবেছি একটা ডিফারেন্ট ভিডিও বানাবো, কিন্তু সত্যি বলতে ওটা বানাতে অনেক সময় লাগবে এবং আমার হাতে এখন কোনো অর্ডার নেই যে সেটা আমি করে দেখাবো। তো আমি মুখে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যেই ধরনের কাজ করবেন, আপনাকে কিন্তু ক্লায়েন্ট প্রথমে ইনবক্সে নক করবে। ধরুন আপনি হচ্ছে আমার সেলার, আমি হচ্ছে ক্লায়েন্ট, আমি আপনাকে নক করলাম, বললাম যে হ্যালো, আমার একটা লোগো লাগবে আমার কোম্পানির জন্য, এবং আমি ডিটেল বলে দিব যে আমার হচ্ছে লাল রঙের ভিতরে কালো রঙের লেখা থাকবে, আমি ধরলাম যে আমার ইউটিউব চ্যানেলের নাম মাই লাইফ প্যালেট, এবং আশেপাশ দিয়ে আমাদের জীবনের যে এলিমেন্টগুলো আছে সেগুলো থাকবে। এরকম করে আমি বুঝিয়ে দিলাম। বুঝিয়ে দেওয়ার পরে আপনাকে বললাম যে আমাকে একটা পিএনজি ফাইল দিতে হবে, আমাকে একটা জেপিজি ফাইল দিতে হবে, আর হচ্ছে এডিট করার যে ফাইলটা সেটা আমাকে দিতে হবে। এরপরে হচ্ছে আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে, আমি পারবো, আমি করে দিতে পারবো। তাহলে হচ্ছে টাকা পয়সা মানে কত দিনে লাগবে বা কত টাকা পেমেন্ট করবেন, এই ধরনের আলোচনা করে তারপরে কিন্তু অর্ডারটা আসবে। সব আলোচনা হয়ে গেল, আমি আপনাকে বললাম যে আমার 4 দিনের মধ্যে লাগবে, কালার টালার সব বলে দিলাম কয়টা ফাইল লাগবে। এরপরে আপনি আপনার কাজ করে আমাকে সাবমিট করে দিলেন, ঠিক আছে। আবার ধরুন আপনি অন্য ধরনের কিছু করেন, ভয়েস ওভারেরটা বলি যেটা আমি রেগুলার করি। ক্লায়েন্ট কিন্তু স্ক্রিপ্ট দিয়ে দেয় যে আমাকে এইটার ভয়েস ওভার করে দিতে হবে। ধরলাম কিছু একটা বিজ্ঞাপন, যে ফ্রিজের একটা বিজ্ঞাপন, বলে দিল যে অমুক ফ্রিজ এত ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত ঠান্ডা রাখা যায়, তারপরে হচ্ছে খুবই দামে খুবই কম, মানে খুব ভালো, এই ধরনের একটা স্ক্রিপ্ট লেখা থাকে, এবং বলে দিবে যে আপনাকে খুব উচ্ছ্বাস, খুব মানে এক্সাইটেড এরকম একটা টোনে বলতে হবে, বা বলে দিবে যে খুব নর্মাল ভারী গলায় বলতে হবে। তো যেটাই বলে দিবে, তারপরে বলে দিবে যে আপনি হচ্ছে আমাকে এটা 2 দিনের মধ্যে দিবেন বা 3 দিনের মধ্যে দিবেন, আর হচ্ছে আমাকে MP3 ফাইলে দিতে হবে এবং WAV ফাইলে দিতে হবে। তো ক্লায়েন্ট যা বলবে সেইভাবে করে আমি তার ডিজায়ার অনুযায়ী সাবমিট করব। হাতের লেখার ক্ষেত্রেও তাই, আপনার রিসার্চ কাজের ক্ষেত্রেও তাই, ক্লায়েন্ট যা বলবে আমি সেইভাবে করে কমপ্লিট করে জমা দিয়ে দেবো। জমা কোথায় দিব? যখন অর্ডার ক্রিয়েট হবে তখন অর্ডার সাবমিট করার জায়গা এমনিতেই তৈরি হবে। এগুলো নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নেই। ফ্রিল্যান্সিংয়ের যত সাইট আছে সবই ইউজার ফ্রেন্ডলিভাবে করা, মানে ইউজার যারা, মানে আমি আপনি, আমরা যেন খুব সহজেই ব্যবহার করতে পারি সেভাবে করেই কিন্তু বানানো, তাই ভয় পাওয়ার কিছু নেই। অর্ডার সাবমিশন নিয়ে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যারা হাতের লেখা লিখবেন, অনেক সময় ক্লায়েন্ট বলে যে
ফিজিক্যাল যে লেখাটা মানে আমি যে কাগজে লিখেছি ওটা হচ্ছে কুরিয়ার করতে। এখন বাংলাদেশি ক্লায়েন্ট বলতে গেলে নাই, অন্যান্য দেশের ক্লায়েন্ট। এখন ফ্রান্সের কোনো ক্লায়েন্ট যদি আমাকে বলে কুরিয়ার করতে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি তাকে জানাবো যে কুরিয়ার করতে কত ডলার লাগবে, সেই ডলারটা সে আমাকে আগে পে করবে। তারপরে আপনি DHL বা ফেডেক্স, এই দুইটা বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনালি বিভিন্ন ডকুমেন্ট যাই পাঠানো সব কিছু পাঠায়। তাদের কাছে গেলে আপনি যদি বলেন যে আমি অমুক ঠিকানায় পাঠাবো, অমুক দেশে পাঠাবো, বাকি কাজ তারাই করে দেবে, আপনি তাদেরকে টাকাটা দিয়ে দিবেন। এরপরে মোটামুটি 4-5 দিনেও চলে যায়, 6-7 দিনেও চলে যায়। 7 দিনের বেশি লাগে না আমার জানা মতো, আমি যতগুলো পাঠিয়েছি 7 দিনের বেশি লাগেনি। তো এই হচ্ছে অর্ডার সাবমিশন প্রসিজার। এরপরে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, কয়েকজন জিজ্ঞেস করেছেন ইংরেজি জানা লাগবে কিনা বা ইংরেজি কি পরিমাণ জানা লাগবে। ইংরেজি আমি বুঝতে পারি কিন্তু বলতে পারি কম। একজন বলেছে সে ইংরেজি পারেই না, আর একজন বলেছে যে হ্যাঁ এই তো এই ধরনের ইংরেজির বিষয়টা নন নেগোশিয়েবল, মানে ইংরেজি আপনাকে জানতেই হবে। কেননা বাংলাদেশের কোনো ক্লায়েন্ট ফাইবারে নেই, সবাই ইন্টারন্যাশনাল। যদি ইন্ডিয়ার কারোর সাথেও আপনার কথা হয় বা ইন্ডিয়ার কেউ যদি আপনার ক্লায়েন্ট থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ইংরেজিতেই কথা বলতে হবে, কেননা ইন্ডিয়ার সবাই কিন্তু বাংলা বুঝবে না বা বাংলা পারবে না। আর বেশিরভাগ ক্লায়েন্টই হয় হচ্ছে বড় বড় দেশের, যেমন UK, জার্মানি, তারপর হচ্ছে ডেনমার্কের ক্লায়েন্ট আমি খুবই ফ্রিকোয়েন্টলি পাই, আমি জানি না কেন। তো যেটাই হোক, যেই দেশেরই হোক, তারও যেমন ইংরেজি জানতে হবে, আমারও ইংরেজি জানতে হবে। এই ক্ষেত্রে আর কোনো শর্টকাট নেই, এটা আপনাকে জানতেই হবে। এটা যদি আপনি না জানেন তাহলে আমি বলবো আপনার এই সেক্টরে আগানোটা মোটেও উচিত হবে না, কারণ আপনাকে শুধু বসেই থাকতে হবে। আর ভুলভাল ইংরেজি যদি লেখেন তাহলে আনফর্চুনেটলি আপনি অর্ডার পাবেন না, কারণ ক্লায়েন্টের ক্ষেত্রে যেখানে রেটিং দেয়, কমিউনিকেশন একটা বড় ফ্যাক্টর, এবং কমিউনিকেশনটা ডিপেন্ড করে আপনার ইংরেজি বলার ক্ষমতার উপর। তো ইংরেজিটা আসলে নন নেগোশিয়েবল। এখন কথা বলবো সবচাইতে বড় দুইটা সেগমেন্ট নিয়ে, যেটা সবচাইতে বেশি সংখ্যক মানুষ জিজ্ঞেস করেছে, এবং শেষ অংশে কিছু এক্সট্রা প্রশ্ন থাকবে যেগুলো কোনো ক্যাটাগরিতে আমি ফেলতে পারিনি। ওকে, বড় দুটো সেক্টরের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে NID কার্ড নিয়ে। আমার যারা অডিয়েন্স তাদের মধ্যে অনেকেই দেখলাম 18-এর নিচে বা কেবল হয়তো 18 বা 19 হয়েছেন। বাংলাদেশে যেহেতু NID দিতে অনেক ডিলে হয়, তো অনেকেরই NID নেই। এক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনি যদি ফিমেল হন তাহলে আপনার মায়ের NIDটা নেবেন, আর আপনি যদি মেল হন তাহলে আপনার বাবার NIDটা নেবেন। অবশ্যই অনুমতি নিয়ে নেবেন এবং তাকে জানাবেন যে আপনি কোন কাজে এই জিনিসটা ব্যবহার করছেন। এটা শুধুমাত্র এথিক্যাল ইস্যু না, পরে আরও ইস্যু আছে, কেন আমি বলছি। তো নেবেন, নেয়ার পরে আপনাকে ওই NIDতে যেই নাম আছে, ধরলাম যে আপনার আম্মার নাম হচ্ছে ফিরোজা বেগম, আপনার নাম অন্য কিছু, ডাজন্ট ম্যাটার, আপনাকে ফিরোজা বেগম দিয়ে আইডি খুলতে হবে। কেননা পরবর্তীতে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। আমার প্রথম ভিডিওটাতেই কিন্তু ভেরিফিকেশন পার্টটা ছিল। তখন যখন দেখবে যে আপনার নাম সুমাইয়া কিন্তু আপনি NID কার্ড দিচ্ছেন ফিরোজা বেগমের, তখন কিন্তু আপনার ভেরিফিকেশন হবে না এবং আলটিমেটলি আপনার আইডিটা বাতিল হয়ে যাবে। এবং আপনি যখন ব্যাংকের টাকা উইথড্র করার জন্য, মানে আপনি অর্ডার পেলেন, টাকা পেলেন, এই টাকা তো আপনাকে তুলতে হবে। কিভাবে তুলবেন সেটার জন্য আপনাকে দুইটা অ্যাকাউন্ট লাগবে, একটা হচ্ছে পায়োনিয়ার অ্যাকাউন্ট, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। পায়োনিয়ার অ্যাকাউন্টও আপনার আম্মার নাম অর্থাৎ ফিরোজা বেগমের নামে খুলতে হবে, এবং ব্যাংক অ্যাকাউন্ট যেটা, সেটাও আপনার আম্মার নাম অর্থাৎ ফিরোজা বেগমের নামেই থাকতে হবে। এই প্রশ্নটা আর কেউ যদি কখনো করে, আমি আর কখনোই উত্তর দেব না। এই প্রশ্নটার উত্তর দিতে দিতে আমার হাত ব্যথা হয়ে গিয়েছে। 4টা আইডির কথা বললাম, 4টা নাম এবং আপনার ইউজার নেম, যত জায়গায় নাম চাইবে সব জায়গায় নাম হবে আপনার আম্মার নাম বা আপনার আব্বার নাম, যেই NIDটা আপনি ব্যবহার করছেন সেটা। এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি যদি প্রাপ্তবয়স্ক না হন, ধরলাম আপনার আব্বার আইডি দিয়ে আপনি খুললেন, আপনার ক্যারিয়ার ভালো হলো, আপনি ভালো অর্ডার পেলেন, পরবর্তীতে কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। নাম, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করা যায়, কিন্তু আপনার নাম, আপনার NID এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। আর যদি নতুন প্রোফাইল খুলতে চান, নতুন প্রোফাইলে কিন্তু আপনার ওই পুরান প্রোফাইলের রেটিংগুলো থাকবে না। তো এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব, যদি খুব প্রয়োজন না হয়, যদি টাকা পয়সার অসুবিধা না থাকে, তাহলে 18 হওয়ার আগে বা NID পাওয়ার আগে
এগুলো শুরু করার প্রয়োজন নেই, কেননা পরবর্তীতে শুধু কমপ্লিকেশন বাড়বে। ওকে, এই গেল এনআইডি নিয়ে। এনআইডি নিয়ে আর কিছু আছে কিনা আমি একটু দেখে নিই, কারণ এনআইডি নিয়ে আমাকে অনেক অনেক প্রশ্ন করতে হয়েছে। এনআইডি নিয়ে মোটামুটি এগুলোই প্রশ্ন ছিল, তো আশা করি আপনারা আপনাদের সলিউশন পেয়েছেন। আর এখন যে সেগমেন্টটা নিয়ে কথা বলবো, এটাও মনে হয় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ জিজ্ঞেস করেছে, এবং লাস্টে কিছু ইন্ডিভিজুয়াল প্রশ্ন আছে সেগুলো নিয়ে কথা বলবো। এখন কথা বলবো টাকা উইথড্র নিয়ে। আমি এটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু এতজন প্রশ্ন করেছে, আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। টাকা উত্তোলনের যে বিষয়টা, প্রথম যে সেট আপ করাটা, অর্থাৎ পায়োনিয়ার সেট আপ করা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করা, এটা কিছুটা জটিল, কিন্তু একবার সেট আপ করা হয়ে গেলে জাস্ট একটা করে ক্লিক করবেন, উইথড্র নামে একটা বাটন আসে, ওইটাতে ক্লিক করলে আপনার ব্যাংকে টাকা চলে আসে, একদম ইজি। কিন্তু কিভাবে সেট আপ করবেন সেটা আসলে আমি দেখিয়ে না দিলে, এখন মুখে মুখে বললে আপনারা বুঝবেন না। আপনাদের যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, আপনারা কেন মনে করছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা মানে একটা হাতি কেনা? ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কিছুই লাগে না। আপনারা একটা ব্যাংকের যে কোনো একটা ব্রাঞ্চে গিয়ে আপনার এনআইডি কার্ডের কপিটা শুধু নিয়ে যাবেন, আর নিজের শরীরটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বলবেন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবো। আপনাকে আর একটা মুখ দিয়ে একটা কথাও বলতে হবে না, ওরা সব কিছু করে দিবে, ঠিক আছে? আর যারা স্টুডেন্ট তাদেরকে আমি সাজেস্ট করব, ডাচ বাংলা ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, যেটাতে খুবই কম টাকা লাগে, খুব সম্ভবত 575 বা এরকম টাকা লাগে। এই টাকা দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং সেখান থেকে আবার 500 টাকা আপনার অ্যাকাউন্টেই জমা থাকবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাটা এমন কোনো আহামরি জিনিস না, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা মানেও যে আপনি খুব বড় হয়ে গেছেন সেটা না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুবই নর্মাল একটা বিষয়, যে কোনো একটা ব্যাংকে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলবেন, ব্যাস হয়ে গেল, আর কিছু না। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলবেন না, এনআইডিও নেই, পায়োনিয়ারও নেই, তাহলে আপনি কিভাবে শুরু করবেন? কিছু একটা তো করা লাগবে, কিছু একটা তো করা লাগবে। আপনার কাছে যদি কিছুই না থাকে তাহলে কিভাবে হবে, তাই না? ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। ওকে, এরপর কয়েকজন জিজ্ঞেস করেছে, যদিও এই পোস্টে না, তারপরেও জিজ্ঞেস করে, সেটা হচ্ছে টাকা উইথড্র করার জন্য কি কি অ্যাকাউন্ট লাগবে। সেটা হচ্ছে একটা পায়োনিয়ার লাগবে যদি আপনি বাংলাদেশে থাকেন, আর পেপাল লাগবে যদি আপনি ইন্ডিয়াতে থাকেন। ইন্ডিয়াতেও পায়োনিয়ার ব্যবহার করতে পারবেন, কিন্তু পেপালটা হচ্ছে ওখানে যেহেতু অ্যাভেলেবেল, এবং পেপাল দিয়ে আরও ইজি, জাস্ট একটা ক্লিক করলেই পেপাল দিয়ে উঠে যায়। আর বাংলাদেশে যেটা করতে হয়, ফাইবারে আপনার যে টাকাটা জমা হয়, ধরলাম $50 জমা হয়েছে, ওখান থেকে পায়োনিয়ারে উইথড্র দিতে হয়, ওইখান থেকে আবার পায়োনিয়ারে ঢুকলে আপনার ব্যাংকে উইথড্র দিতে হয়, মানে দুইটা ক্লিক করতে হয়। আর কিভাবে করবেন প্লিজ আবার জিজ্ঞেস করবেন না এই ভিডিওর কমেন্টে, আমি অবশ্যই একটা খুবই ডিটেইলড ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, যেন আর কোথাও আপনাদের না বাধে। আর হচ্ছে পায়োনিয়ার থেকে বিকাশে উইথড্র করা যাবে কিনা, এটা নিয়েও আমি ওই ভিডিওটাতে কথা বলবো এবং দেখিয়ে দিব যে আসলে যায় কিনা এবং বিকাশ ট্রাস্টওয়ার্দি কিনা। এখন আমি পরপর প্রশ্নগুলো দেখে যাই এবং যেগুলো কোনো ক্যাটাগরিতেই পড়েনি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, একজন বলেছেন যে মোবাইল দিয়ে অ্যাকাউন্ট খোলা খুবই কঠিন, স্টেপ বাই স্টেপ অপশন আসে না, বারবার খুঁজে নিতে হয়। আমার এখানে গিগ দেখা যাচ্ছে না, এডিট করা যায় না, ইমেজ ও প্রাইসিং এডিট আসেনি, অনেক টাইম ধরে ট্রাই করলাম। এখন আমি জানি না যে আপনার কোথায় ভুল হচ্ছে। আমি এটা মানছি যে ল্যাপটপের থেকে মোবাইলে একটু ডিফিকাল্ট, তার কারণ ল্যাপটপের স্ক্রিনটা দেখুন আর আপনার হাতের মোবাইলের স্ক্রিনটা দেখুন, এর ছোট জায়গায় খুঁজে বের করা অনেক ডিফিকাল্ট, এটা সত্যি। কিন্তু যেহেতু আপনার ল্যাপটপ নেই, একটা বাধা আছে, এটাকে তো অতিক্রম করতে হবে, একটু কষ্ট করে করতে হবে, কিন্তু স্টেপ বাই স্টেপ আসে না, এটা আমি কোনোভাবেই মানব না। কেননা আমি আমার বন্ধুকে অ্যাকাউন্ট খুলে দিয়েছি নিজে ওর মোবাইল দিয়ে, এবং আমি কিন্তু যেগুলো আপনাকে ল্যাপটপে করে দেখিয়েছি সেগুলো আমি নিজে হাত দিয়ে করেছি। তো আপনি একটা কাজ করুন, সেটা হচ্ছে আমার ভিডিওটি দেখুন এবং স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করুন, আপনার অবশ্যই কোথাও ভুল হচ্ছে। এরপরে যেটা ছিল সেটা বলেছে যে স্টুডেন্টদের জন্য ফাইবার প্লাস অন্য প্ল্যাটফর্মে কাজ করার উপায়, পদ্ধতি, সুযোগ সুবিধা ইত্যাদি নিয়ে আলোচনা করলে আমি সহ অনেকের উপকার হবে। এখন এটা নিয়েই কিন্তু আমি কথা বলে আসছি প্রথম ভিডিও থেকে, যে কি কি সুযোগ সুবিধা। আপনি কোনো স্কিল ছাড়া, ইনভেস্টমেন্ট ছাড়া টাকা ইনকাম করতে পারছেন,
এবং ফাইবারের মতোই আরও অনেক অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। যেমন আরেকটা আছে হচ্ছে freelance.com আছে, তারপরে হচ্ছে আপওয়ার্ক আছে, আপওয়ার্কে আমি নিজেও কাজ করতাম। এরকম আরও অনেক অনেক প্ল্যাটফর্ম আছে এবং প্রত্যেকটাতেই একই মোরাললেস একই ধরনের সুযোগ সুবিধা, যে ক্লায়েন্টরা থাকে, আপনাকে অ্যাপ্রোচ করবে, আপনি টাকা পাবেন, কিছু টাকা ওরা রাখবে, এভাবে করেই চলছে। তো ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার বাসায় বসে কোনো রকম সময় নষ্ট না করে সব করার জন্য সবচেয়ে ভালো একটা জিনিস। যে টিউশন করতে হলেও কিন্তু আমার রেডি হয়ে বের হতে হয়, রাস্তায় কিছুটা সময় যায়, টিউশনে কিছুটা সময় যায়। তো টিউশন করা হচ্ছে সবচেয়ে সহজ, তার থেকেও সহজ হচ্ছে ফ্রিল্যান্সিং করা। তো ফ্রিল্যান্সিং করাটাই স্টুডেন্টদের জন্য কিন্তু অনেক বেশি কনভিনিয়েন্ট। আচ্ছা, এরপরের প্রশ্নটা বলেছে যে অনলাইন টিউশন পড়ানোর উদ্যোগ নিয়ে জানতে চাই, কিভাবে শুরু করব, পড়াশোনার পাশাপাশি সময় বের করে নেওয়া নিয়ে আপনার মতামত চাই, এবং ফাইবারে কাজ করলে কি কি সিকিউরিটি বিষয়ক ব্যাপার মাথায় রাখতে হবে। অনলাইনে টিউশনের আসলে তেমন কোনো প্ল্যাটফর্ম নেই, আপনি বিভিন্ন কোচিং সেন্টারে যোগ দিতে পারেন, অথবা আপনি যদি কোনো স্টুডেন্ট পান পড়ানোর জন্য তাকে আপনি বলে দেখতে পারেন যে সে অনলাইনে পড়বে কিনা। যেমন আমি এখন যাকে পড়াই সে ফিজিক্যালি ঢাকায় থাকে না, সে অন্য একটা জেলায় থাকে এবং তার কারণে সে আমার কাছেই পড়বে, সে আমাকে আমার পড়ানোর ধরনটা পছন্দ করে, আমার কাছেই পড়বে, যার কারণে আমি তাকে অনলাইনে পড়াই। এবং এক্ষেত্রে সরাসরি পড়ানোর সাথে কোনো রকম পার্থক্য কিন্তু আমি পাই না, খুব সুন্দর করে ভালো করে পড়ানো যায়। তো আপনারাও যাকে পড়ান তাকে বলে দেখতে পারেন যে তারা অনলাইনে পড়তে রাজি কিনা। এর বাইরে আসলে অনলাইনে পড়ানোর কোনো ওয়ে আমার জানা নেই। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি সময় বের করার কথা যেটা বলেছেন, শুধু পড়াশোনার পাশাপাশি না, যে কোনো কাজের ফাঁকে আপনি অন্য কাজ করতে চাইলে বা মাল্টিটাস্কিং করতে চাইলে বেস্ট ওয়ে হচ্ছে টু ডু লিস্ট করা। প্রত্যেকটা কাজের জন্য আপনি নির্দিষ্ট সময় রাখবেন এবং সেটা লিখে রাখবেন। টু ডু লিস্ট নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, কিভাবে টু ডু লিস্ট করবেন, কি কি হবে করলে, সেই ভিডিওটির লিঙ্ক আমি উপরে সেট করে দিচ্ছি, চাইলে দেখে আসতে পারেন, অবশ্যই উপকার পাবেন। এরপরের প্রশ্ন যেটা, এটা দেখে আমি অনেক রাগ হয়েছি, তারপরে আমি উত্তরটা দিব। সেটা হচ্ছে বলেছে যাদের কোনো স্কিল নেই তারা কিভাবে ইনকামটা শুরু করতে পারে, কোনো উপায় আছে কি? অনেক সময় ইনকামটা খুব জরুরি হয়ে যায়, বাট ভালো একটা স্কিল ডেভেলপ করতে লং টাইম প্রয়োজন, সেক্ষেত্রে করণীয় কি? আপনার স্কিল নেই, আপনি স্কিল গেইনও করতে চাইবেন না, আবার আপনি টাকা পয়সাও চাবেন, এটা আসলে মামা বাড়ির আবদার ছাড়া কিছু না। আমি একটা রুট কথা বলতে চাইনি, কিন্তু এই প্রশ্নটা দেখে আমার খুবই খারাপ লেগেছে। মানুষের প্রয়োজন থেকে হচ্ছে মানুষের ইচ্ছাটা আসে। আপনার যদি আসলেই প্রয়োজন থাকে আপনি অবশ্যই চেষ্টা করবেন। এখন বলি, আমাকে আপনারা বকা দেওয়ার আগে আমি বলি, আমি নিজে টাকা পয়সা নিয়ে অনেক স্ট্রাগল করেছি এবং এখনও যে করছি না তা না। আমার মানুষের ব্যক্তিগত অনেক ধরনের সমস্যা থাকে, কিন্তু সব সময় আমি আমার কোনো না কোনো একটা স্কিল ব্যবহার করে, যে স্কিলগুলো আমি নিজেই গেইন করেছি, আর স্কিল কিন্তু কখনো সৃষ্টিকর্তা প্রদত্ত হয় না, হয়তো কিছু প্রতিভা থাকে মানুষের, কিন্তু সেটাও প্র্যাকটিস করে স্কিলে পরিণত করতে হয়। তো আমি সবসময়ই কোনো না কোনো একটা ওয়ে বের করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে যে জিনিসগুলো শেখাচ্ছি এখন ফ্রিতে আমার ইউটিউব চ্যানেলে, এগুলোর কোনোটাই একটা পয়েন্টও আমাকে কোনো একটা মানুষ বলে দেয়নি। আমি হয় বই পড়ে শিখেছি, না হলে ইউটিউব ভিডিও দেখে শিখেছি, না হলে জীবন থেকে ঠেকে শিখেছি। তো একদম স্কিল না থাকলে কিভাবে কাজ করবেন নিজের ভয়েস বিক্রি করে বা হাতের লেখা বিক্রি করে, সেটা নিয়ে তো আমি অন্য ভিডিওতে কথা বলেছি। কিন্তু আপনার যদি একান্তই প্রয়োজন হয় কাজের, তাহলে আপনাকে একটা কাজ শিখে নিতেই হবে, তাতে করে কম সময় লাগুক বা বেশি সময় লাগুক। এরকম আবদার করার কোনো প্ল্যাটফর্ম এখনো পর্যন্ত তৈরি হয়নি। এবং আপনি যদি বলেন যে আমার অনেক কাজ থাকে, আমার বাচ্চা কাচ্চা আছে, বা হচ্ছে আমার ইউনিভার্সিটি থাকে, বা আমি 9টা থেকে 5টা অফিস করি, আপনার যত কাজই থাকুক আপনি অন্তত 1 ঘন্টা মোবাইল চালান, এটা আমি জানি, অন্তত 1 ঘন্টা। 1 ঘন্টা খুব কম বললাম। ওই 1 ঘন্টা যদি আপনি একটা টিউটোরিয়াল দেখেন, তাহলেও কিন্তু আপনার একটা স্কিল গেইন হবে। এবং পৃথিবীতে এখন এমন কোনো স্কিল নেই যেটার ফ্রি টিউটোরিয়াল পাওয়া যায় না ইউটিউবে। আমাদের যেটা অভ্যাস সেটা হচ্ছে যে আমরা সব সময় আগে ইনভেস্ট করতে চাই। আমি ফ্রিল্যান্সিং করব, আমার ল্যাপটপ কিনতে হবে, এরপরে ল্যাপটপ কিনলাম, আমি 50-60 হাজার টাকাতে ল্যাপটপ কিনলাম, এরপর আমার আর কোনো খোঁজ নেই, আমার ফ্রিল্যান্সিং থেকে টাকা আসছে না। আমি
ফ্রিল্যান্সিং করব, তাহলে আমার ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। ওকে, ডিজিটাল মার্কেটিং 20,000 টাকা দিয়ে কোর্স কিনলাম, কোর্স করে আমি বসে আছি। এগুলো জাস্ট ডিলে করা। আপনার যা আছে তা নিয়ে তো আপনি শুরু করতে পারেনই, তার সাথে সাথে আপনার একান্ত ইচ্ছা থাকলে আপনি সময় বের করে ফ্রিতে যে কোনো কিছু শিখে আপনি যে কোনো কিছু শুরু করতে পারেন। বকতে গিয়ে অনেক বড় কথা বলে ফেললাম, কিন্তু প্লিজ আমার এই অ্যাডভাইসটা শুনবেন আপনারা। ওকে, এরপরে ছোট একজন মানুষ, সে আমাকে খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। সে বলেছে, আপু আমি HSC 25 ব্যাচ, আমার বিভিন্ন বিষয়ে অনেক সার্টিফিকেট আছে, যেমন আবৃত্তি, ছবি আঁকা, অনেক কিছু। এত কিছু তো আমি জানিও না, যাই হোক। তো সে বলেছে যে এখন আমার প্রতিভাগুলো আমি কিভাবে কাজে লাগাতে পারি, প্রতিটি প্রতিভাকে কাজে লাগানোর উপায় আলাদাভাবে বলবেন। আচ্ছা, আলাদাভাবে বলা আসলে আমার পক্ষে সম্ভব না, কিন্তু যেগুলো আপনি লিখেছেন এগুলোর মধ্যে থেকে আমি কিন্তু অলরেডি আলোচনা করেছি। যেমন আপনি গান গাইতে পারেন, আপনি ছবি আঁকতে পারেন, আবৃত্তি করতে পারেন, এগুলো বিষয় নিয়ে কিন্তু আপনি ভয়েস ওভার করতে পারেন। তারপর আপনি রচনা লিখতে পারেন, আপনি রচনা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন, খুব ভালো। আপনি কিন্তু কন্টেন্ট রাইটিং করতে পারেন। তারপরে হচ্ছে নাচ দিয়ে আসলে কিছু করা যায় কিনা আমি বলতে পারবো না, গল্প বলা এটাও আপনার ভয়েস ওভারে কাজে লাগবে। তারপরে হচ্ছে আপনি যেহেতু কুইজ পারেন, রচনা পারেন, তাহলে আমি ধরে নিচ্ছি আপনি বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট করতে পারবেন, যেহেতু আপনার নলেজ আছে। আর হাতের লেখাতেও আপনি পুরস্কার পেয়েছেন, তাহলে হাতের লেখা নিয়ে তো আমি আলাদা আলোচনা করেছি। তাহলে আপনার যেগুলো প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো আপনি জানেন, এর অনেকগুলোই প্রায় 60-70% কিন্তু আপনি ফাইবারে যখন অ্যাকাউন্ট খুলবেন তখন এই ক্যাটাগরিগুলো দেখতে পাবেন, এবং সেই অনুযায়ী আপনি আপনার গিগ সাজাতে পারেন। হচ্ছে এর বাইরে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, প্রত্যেকটা সেক্টর নিয়ে আলাদা আলাদা কিন্তু ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে। ওকে, এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, আপু ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে বেশি ডিম্যান্ড কোন কাজের, মানে কোন ধরনের কাজ সবসময় ক্লায়েন্টরা বেশি করাতে চায়? এটা টাইম টু টাইম ভ্যারি করে, তবে আজকাল এখন যেহেতু সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিংটা অনেক বেশি চলছে। তারপরে হচ্ছে এআই নিয়ে কিছু জিনিস আছে যেগুলো আমার আসলে একদমই ধারণা নেই, তবে এআই বিষয়ক যে সেটা জানি, ডেটা সায়েন্স এটা খুব ভালো জিনিস। এই ধরনের জিনিসগুলো বেশিরভাগই টেকনিক্যাল যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ক্লায়েন্টরা সবসময় চায়, এবং এগুলোর আমার বিশ্বাস যেগুলোর চাহিদা সবসময় থাকবে। আচ্ছা, এরপর একজন বলেছে যে তার ভয়েস খুব বেশি ভালো না, কিন্তু সে কি ভয়েস সেল করতে পারবে? কোনো একটা মানুষের কোয়ালিটি এটা খুবই আপেক্ষিক হয়। আমি আমার ভয়েস সেল করে বেশ অনেক টাকা ইনকাম করেছি, কিন্তু এই ইউটিউব ভিডিওতেই প্রথমে ক্লিক করে আমার ভয়েস শুনে হয়তো সে স্কিপ করেছে, তার কাছে এতই অ্যানোয়িং লেগেছে, তাই না? এইটাই নিয়ম, যে আমার কাছে খারাপ মানে যে সবার কাছে খারাপ ইউনিভার্সালি তেমন কিন্তু না। পরীক্ষার মার্কের কথা বলি, অনেকেই 33 পেয়ে অনেক খুশি হয়, অনেকে 99 পেয়েও মন খারাপ করে যে আমি 100 কেন পেলাম না। এগুলো আপেক্ষিক বিষয়। আপনার ভয়েস আছে, আপনি সেল করার চেষ্টা করুন, দ্যাটস ইট। এরপরে অনেক বড় একটা প্রশ্ন, তার মধ্যে মেইন কথা যেটা সেটা হচ্ছে ইংরেজির কথাটা, এটা আমি আগেই বলে ফেলেছি। আর হচ্ছে বলেছে ফাইবারে জায়গা তৈরি করা খুব সহজ নয়, এই বিষয়ে যদি কিছু বলতেন। এটা খুবই সত্যি কথা, শুধুমাত্র ফাইবারে না, যে কোনো ফ্রিল্যান্সিং সাইটেই নিজের জায়গাটা তৈরি করা অনেক বেশি কঠিন, কিন্তু আপনার কাজের কোয়ালিটি যদি ভালো থাকে, আপনি যদি অ্যালগোরিদম বুঝতে পারেন, আপনি যদি জিনিসটা নিয়ে অনেক বেশি গবেষণা করেন, আমার বিশ্বাস আপনি পারবেন। কারণ আজকের দিনে যে ফাইবার খুলেছে সেও কিন্তু একদিন সাকসেসফুল হবে এটা বলা যাবে না, কারণ 100% মানুষ কখনোই ফ্রিল্যান্সিংয়ে সাকসেসফুল হয় না। কিন্তু জাস্ট বিকজ মার্কেটে অনেক লোক আছে এর মানে এই না যে নতুন লোক যেতে পারবে না। আপনার পাড়াতে মানে আপনার এলাকাতেও যে অনেকগুলো দোকান আছে, তাই বলে কি নতুন কোনো দোকান কেউ খোলে না? সবাই মনে করে যে অলরেডি আছে ওখানেই সবাই যাবে, বিষয়টা কিন্তু মোটেও তেমন না। এই প্রশ্নটার ভিতরেও এই ভয়েস কিভাবে দিতে হয়, হ্যান্ড রাইটিং, সেটা নিয়েও করেছি, এটা নিয়ে কিন্তু আমি আগের সেকশনে অলরেডি কথা বলে ফেলেছি। ওকে, এরপরে একটা ভালো প্রশ্ন আছে, বলেছে প্রথমে যদি আমি হ্যান্ড রাইটিংয়ের কাজ করি
পরে কি আমি আবার গ্রাফিক্স ডিজাইনে শিফট হতে পারবো কি না ওই একই ফাইবার অ্যাকাউন্ট দিয়ে। আর করতে হলে কি করতে হবে? আচ্ছা, এবারে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখনই কিন্তু এই কথাটা বলা থাকে যে আপনি একই অ্যাকাউন্টের আন্ডারে যত ধরনের স্কিল পারেন তত ধরনের গিগ আপনি খুলতে পারেন। একাধিক ফাইবার অ্যাকাউন্ট কোনোভাবেই খোলা যাবে না, খুললেই আপনার মেইন অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বা দুইটা অ্যাকাউন্টই বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি যে কোনো সময় আপনার প্রোফাইল এডিট করতে পারবেন, আপনার গিগ বদলাতে পারবেন বা নতুন গিগ অ্যাড করতে পারবেন, আগের গিগ ডিলিট করতে পারবেন বা অনেকগুলো গিগ একসাথে রাখতে পারবেন। আপনার অ্যাকাউন্ট আপনি যা খুশি তাই করতে পারবেন। একটা অনেক বড় প্রশ্ন, এটার উত্তর আসলে আমি আমার আগের ভিডিওটাতে দিয়েছি, যেটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে টু আর্ন মানি অ্যাজ এ স্টুডেন্ট। উনি জানতে চেয়েছেন যে উনি আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, যেখানে আসলে টিউশন ফিটা অনেক বেশি, তো উনি চিন্তা করছেন যে বাবা মাকে হেল্প করবেন। কিভাবে করবেন এটা আমার ওই ভিডিওতে আমি বলেছি। ভিডিওটা দুইটা পার্ট আছে, দুইটা পার্টে আমি বেশ অনেকগুলো উপায় নিয়ে কথা বলেছি। আশা করি যে কোনো একটা আপনার কাজে লাগবে। ভিডিওটা আপনি উপরে লিঙ্কে পেয়ে যাবেন বা হচ্ছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। একজন বলেছে, আপু আমি অ্যাকাউন্ট না খুলে অন্যদের কাজগুলো কিভাবে দেখব? অ্যাকাউন্ট না খুলে অন্য কারো কাজ দেখা যাবে না। অ্যাকাউন্ট খুলে আপনি গিগ সেট আপ না করেও জাস্ট সার্চ করে অন্যদের অ্যাকাউন্টগুলো দেখতে পাবেন। যেভাবে করে আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে মানুষের অ্যাকাউন্ট দেখি সেভাবে করে দেখতে পারবেন যদি তার আইডিটা জানা থাকে। আর যদি শুধু একটা স্কিলের বিভিন্ন গিগ দেখতে চান যে আপনি হ্যান্ড রাইটিং করবেন, তাহলে আপনি হ্যান্ড রাইটিং লিখে সার্চ দেন, তাহলে হ্যান্ড রাইটিংয়ের সব গিগগুলো আপনার সামনে চলে আসবে এবং আপনি দেখতে পাবেন যে কার গিগে কী বলেছে, কে কয়টা অর্ডার পেয়েছে, এগুলো সব দেখতে পাবেন। ওকে, একজন বলেছে যে তিনি অ্যাকাউন্ট খুলেছেন, অর্ডার আসলে বুঝবো কিভাবে? এটার উত্তর যদিও দিয়েছি, তারপরেও বলি। অর্ডার দেওয়ার আগে ক্লায়েন্ট অবশ্যই আপনাকে ইনবক্সে নক করে কথা বলে নেবে। তো ইনবক্সে মেসেজ আসলে মেসেজে রিপ্লাই করবেন, কথাবার্তা বলবেন, তারপরে অর্ডার দিলে ক্লায়েন্ট আপনাকে এমনিই বলবে এবং নোটিফিকেশন তো আসবেই। আচ্ছা, এরপর কয়েকজন বিভিন্ন স্কিলের কথা বলেছে। একজন বলেছে মার্কেটিংয়ের কাজ জানি, একজন বলেছে লোগো ডিজাইন পারি, একজন বলেছে ইংলিশ এবং বাংলা লিখতে পারি, একজন বলেছে যে কবিতা আবৃত্তি করতে পারি, আমি হাতের লেখা পারি। এগুলো নিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কিনা? যে যতগুলো বলেছেন প্রত্যেকটা নিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে এবং এগুলো আমি সবই আমার আগের ভিডিওতে যখন ফাইবারের অ্যাকাউন্ট খুলেছি প্রত্যেকটা ক্যাটাগরি আমি দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওখানে গিয়েও চেক করতে পারেন। আচ্ছা, এখন একটা প্রশ্ন যেটা আগেও অনেকে বলেছে এবং এটা আমি ফাইনালি জানতে পেরেছি, সেটা হচ্ছে অনেকে পর্দা করে, অর্থাৎ তারা ছবি এরকম পাবলিক প্ল্যাটফর্মে দেয় না। তাহলে তারা কি করবে এটা আসলে আমার জানা নেই, কিন্তু এই অস্পষ্ট ছবি দিলে বা মুখ ঢাকা অবস্থায় ছবি দিলে বা অন্য কোনো কার্টুন এলিমেন্টের ছবি দিলে সেটা আসলে ফাইবার বাতিল করে দেয়, মানে ওই প্রোফাইল পিকচারটা নেয় না। আমি যখন আপনাদেরকে অ্যাকাউন্টটা খুলে দেখাচ্ছিলাম তখন হচ্ছে জিনিসটা দেখলাম। তো এটার সলিউশন হিসেবে আসলে কি করা যায় এটা আমি বলতে পারছি না, আমি এক্সট্রিমলি সরি, কিন্তু আমি আপনাদের আশা দিতে চাই না। যদি আপনারা এরকম ছবি পোস্ট না করতে পারেন তাহলে আমি বলবো যে আসলে না আগানোটাই ভালো হবে। কারণ দেখা গেল যে আপনি অন্য একটা ছবি দিয়েও খুললেন বা কারো অনুমতি নিয়েই তার ছবি দিলেন, কিন্তু পরবর্তীতে আপনার ভেরিফিকেশনের জন্য আপনার আইডিটা বাতিল হয়ে গেল, আপনার কষ্ট করে করা কাজগুলো বাতিল হয়ে গেল, সেটা আসলে খুবই খারাপ একটা বিষয় হবে। তো এই জন্যই আমি বলবো যে আপনারা একটু খুঁজে টুজে বা হচ্ছে যে ধর্ম বিষয়ে যারা জানে তাদের কাছ থেকে আপনারা উপদেশ নিয়ে এই বিষয়টা শুরু করতে পারেন। একজন বলেছে ফার্স্ট অর্ডার পাওয়া অনেক কঠিন, তাড়াতাড়ি কিভাবে ফার্স্ট অর্ডার পাওয়া যায়? এটা যদি আমি জানতাম তাহলে আমি নিজেই তাড়াতাড়ি ফার্স্ট অর্ডার পেতাম। আমি আমার প্রথম অর্ডার পাই আমার ফাইবার অ্যাকাউন্ট খোলার 8 মাস পরে। তো এখন আপনারা হয়তো এই কথাটা শুনে বলবেন যে আপনার এত কথা শুনছি, এত ভিডিও দেখছি, অথচ আপনি নিজেই পারেন না, আপনি নিজে 8 মাস পরে পেয়েছেন। তার কারণ হচ্ছে আমি যখন শুরু করেছি তখন আমাকে কেউ এভাবে ভিডিও করে বলে দেয়নি যে কি আসলে লাগবে, আমি নিজে সব বের করেছি। তো আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের কোয়ালিটি যদি ভালো হয়, আপনার ভয়েসের কোয়ালিটি যদি ভালো হয়, এটা কেন বলছি আমি আপনাকে এটাও বলবো, কাহিনিটা বলবো। আপনার কাজের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনার গিগ অটোমেটিক্যালি মানুষের সামনে যাবে এবং মানুষ যত ক্লিক করবে দেখার জন্য, অর্ডার না দেখার জন্য ক্লিক করবে, তত এটার র্যাঙ্কটা আরও বাড়বে। এটা কেন বললাম?
কারণ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, তাকে আমি ভয়েস ওভারের পুরো অ্যাকাউন্ট সেট আপ করে দিই। আমি হচ্ছে তাকে বলি যে তুই এটা চেষ্টা কর। ওর কাছে কিছুই ছিল না, মাইক নেই, তারপরে মোবাইলের অবস্থাও খুব খারাপ। অনেক কষ্টে ওর মোবাইল দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলে দিয়েছি। ও কিন্তু এখন পর্যন্ত $100 বেশি ইনকাম করেছে। $100 মানে প্রায় 12,000 টাকা, 11-12,000 টাকা। তো ও আমার অনেক পরে শুরু করেছে। ও শুরু করার সাথে সাথেই অর্ডার পেয়েছে। জাস্ট আমার ঠিক খেয়াল নেই, মনে হয় 10-15 দিনের মাথায় প্রথম অর্ডারটা পেয়েছে, আর আমি পেয়েছি 8 মাস পরে। কেন? কারণ যখন আমি ওকে আইডিটা খুলে দিয়েছি তখন কিন্তু আমি এক্সপার্ট অলরেডি। আমি জানি যে কিভাবে খুলতে হবে, কি করে করলে খুব সুন্দর লাগবে, বা হচ্ছে যে ভয়েসটা কিভাবে দিলে ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করা যাবে। এই জিনিসগুলো কিন্তু ততদিনে আমি নিজে বের করে ফেলেছি, এবং আমার কারণে ও কিন্তু খুব দ্রুত অর্ডারটা পেয়েছে। তো এই জন্য বারবার আপনাদেরকে বলছি দিয়ে খুব সুন্দর করে প্রত্যেকটা স্টেপ করুন, আশা করি অর্ডার পেতে আপনাদেরকে খুব বেশি হ্যাসেল পোহাতে হবে না। একজন বলেছে যে আপু আমি অনেকগুলো অ্যাকাউন্ট খুলেছি ফাইবারে, কিন্তু সেগুলো সঠিকভাবে খুলেনি। আমি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাই, কিন্তু আগের অ্যাকাউন্ট লগ আউট কীভাবে করব? আচ্ছা, অ্যাকাউন্ট লগ ইন করে আপনার উপরে যে ছবি থাকে, ডানে উপরে যে ছবি থাকে, ওখানে ক্লিক করলে দেখবেন লগ আউট অপশন আসবে, সেখান থেকে লগ আউট করবেন। সবগুলো লগ আউট করে ডেটা ক্লিয়ার করে দিয়ে তারপরে একদম ফ্রেশ একটা নতুন ইমেইল খুলে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখিয়েছি আমার ভিডিওটাতে, যেটাতে আমি ফাইবারের পুরো প্রসেসটা দেখিয়েছি, সেভাবে করে পুরো আইডিটা খুলবেন। ফাইবারে একটা স্টেপ আছে যেখানে পজিটিভ কিওয়ার্ড বা ট্যাগ ওয়ার্ড দিতে হয়। এটা অনেক কাজ করে না, আমি আসলে বুঝতে না কেন আপনাদের কাজ করছে না। আপনারা স্পেলিংটা খেয়াল করুন এবং আপনারা অল্প অল্প করে লিখে দেখুন যে আসলে কোন ওয়ার্ডটা সাজেশনে আসে। যেমন ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনিং করেন, তাহলে গ্রাফিক্স এটুকু আগে লিখে দেখুন যে নিচে কী কী অপশন আসে। যে অপশন আসবে সেটাতে ক্লিক করলেই আপনার পজিটিভ কিওয়ার্ডগুলো কাজ করবে আশা করি। একদম লাস্টের প্রশ্নে চলে আসলাম। এটাতে বলেছে যে আমার ফাইবার অ্যাকাউন্টটি অনেক আগের, 2-3 বছর আগের, তবে কখনো গিগ পাবলিশ করা হয়নি। এখন যদি আমি নতুন করে গিগ পাবলিশ করি তাহলে গিগ র্যাঙ্ক করতে সমস্যা হবে কি না? ফাইবারের অ্যালগোরিদম যেটা, বা ফাইবারের যে অ্যাপটা, এটা আসলে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো কাজ করে না। আপনার অ্যাকাউন্টের এজ কত এটা দিয়ে ফাইবারের কিছুই যায় আসে না। আপনি পুরাতন বলে আপনাকে র্যাঙ্ক উপরে করাবে, বা পুরাতন বলে আপনাকে দেখাবে না, র্যাঙ্ক করাবে না, এমন কোনো বিষয় নেই। আপনার গিগের কোয়ালিটি, কাজের কোয়ালিটি ভালো থাকলে অবশ্যই গিগ র্যাঙ্ক করবে বা উপর দিকে যাবে। এটা নিয়ে কোনো বয়স নিয়ে কোনো ব্যাপার নেই। তো এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে, এবং আপনাদের যত কমেন্ট আসে আমি সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি বলবো না, আমি প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেই। তো ভবিষ্যতেও যতদিন সম্ভব হয় আমি চেষ্টা করব। আর হচ্ছে পরবর্তী ভিডিওটা থাকবে কিভাবে আপনি টাকাটা উইথড্র করবেন, কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, কিভাবে করে আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলবেন, পায়োনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করবেন, ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে বিকাশে উইথড্র করা যাবে কিনা, এর সব A to Z আমি এর পরের ভিডিওতে দেখিয়ে দিব। যারা ওটা দেখতে চান সাবস্ক্রাইব করে প্লিজ সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।